সিলেটে শাহজালালের মাজার জিয়ারতের পর প্রধানমন্ত্রী কয়েকটি প্রকল্প উদ্বোধন। সুধী সমাবেশে বললেন, পানির যথাযথ ব্যবহার নিশ্চিতেই খাল খনন কর্মসূচি। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। গত 15 বছরে তদবির নির্ভর হয়ে পড়েছে সব নিয়োগ। ক্ষোভ ঝাড়লেন স্থানীয় সরকার মন্ত্রী। সরকারের সব জায়গায় অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি। বিগত 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তৈরি করে এগিয়ে গেছে। বাংলাদেশে একটা নিয়ম হয়ে গেছে, তদবির ছাড়া কোনো কাজ হবে না। এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, কিন্তু আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলছে পুলিশ। গোয়েন্দা নজরদারিতে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা, জানালো র্যাব। বাংলাদেশ নিউজিল্যান্ড শেষ টি-20তে বৃষ্টির বাধায় সাময়িক বিরতি। কিউইতে দাপুটে বোলিংয়ে 3 উইকেট খুইয়ে চাপে স্বাগতিকরা। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ক্ষমতার 2.5 মাসেই দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার, যে কাজের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। সিলেটে কর্মসূচিতে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের 4,600 কোটি টাকার মেগা প্রকল্পের। বলেন, সড়ক যোগাযোগ উন্নত করার পাশাপাশি রেল যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করছে সরকার। তুলে ধরেন সিলেট অঞ্চলের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সিলেট থেকে সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমা পাড়ের সিলেট, 360 সুফি সাধকের সিলেট। 2001 সালে প্রতিষ্ঠিত প্রায় 80 বর্গ কিলোমিটার এই সিলেট সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ অধিবাসী। আরেক লন্ডন খ্যাত এই নগরের মানুষেরও আছে নিত্যদিনের নানান সংকট। সব সংকটের সমাধানে আলোর রেখা উন্মোচনে বৈরী আবহাওয়ার মধ্যেই এবার সিলেট নগরে প্রধানমন্ত্রী তারেক রহমান। তুমুল বৃষ্টি ভেজা দিনে বেলা 11টার দিকে সহধর্মিণী ও সিলেটেরই মেয়ে ডক্টর জোবাইদুর রহমানকে নিয়ে সুরমাপাড়ের চাঁদনী ঘাটে যান প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশন গৃহীত 4,600 কোটি টাকার মেগা প্রকল্প। যে প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন ও ইউরোপের আদলে দীর্ঘ রিভার ড্রাইভ চালু হবে, যা হতে পারে সিলেটবাসীর জন্য এক আশীর্বাদ আর নতুন পরিচয়ও। পরে প্রধানমন্ত্রী যোগ দেন সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণের সুধী সমাবেশে, যার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আগমন ঘটে সিসিকে। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওড় অঞ্চলের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির যথাযথ ব্যবহারে সরকার খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। দ্রুততম সময়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শুরু করার আশ্বাস দেন সরকার প্রধান। সারা দেশে সহজ যোগাযোগ নিশ্চিত ও খরচ কমাতে রেল ব্যবস্থার উপর সরকারের গুরুত্ব স্পষ্ট করেন তিনি। শুধু রাস্তা আমাদেরকে বাড়ালেই যে সমস্যার সমাধান হবে তা না, একই সাথে আমরা যদি রেলওয়ে, যেখানে আমরা কম খরচে যাতায়াত করতে পারি, একই সাথে ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক মাল আনা নেওয়ার ক্ষেত্রেও কম খরচে আনতে পারেন, আমরা যদি রেলওয়েটাকে ডেভেলপ করতে পারি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। 2.5 মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স 2.5 মাসের মতন। তবে আমরা এরই ভিতরে আমরা যে সকল কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষকে আমরা দিয়েছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী জানান, দ্রুততম সময়ে চালু হচ্ছে সিলেট আইসিটি পার্ক। নতুন 250 শয্যার হাসপাতাল চালু ও পর্যায়ক্রমে 1200 শয্যায় রূপান্তরের ঘোষণা দেন
তারেক রহমান। এই পুণ্যভূমি সিলেট থেকেই নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর দেশ জুড়ে ছুটে বেরিয়েছেন, তুলে ধরেছিলেন জনগণের সামনে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের 3 মাস সময়কালে এসে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান এলেন আবারও সেই সিলেটে, আবার বললেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নিজের অঙ্গীকারের কথা। জনগণের প্রতি আহ্বান জানালেন বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার। বললেন দেশের জনগণের প্রতি আস্থাশীল হয়েই বিএনপি আগামীর সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায়, তুলে ধরতে চায় নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের সেই সৎ এবং আন্তরিক অবস্থান। পরে সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বলেন, এই সরকার কৃষক বান্ধব সরকার। ইতিমধ্যেই 12 লক্ষ কৃষকের 10,000 টাকা করে সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দিব, তাদেরকে সার, বীজ, কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে 2,500 টাকা পাবে, যেটা দিয়ে তারা নিজেরা কীটনাশক, ওষুধ বলেন, বীজ বলেন, এই জিনিসগুলো তারা সরাসরি কিনতে পারবে। সরকার থেকে সরাসরি আমরা তাদেরকে এই অর্থ সাহায্যটা করব। এর আগে সকাল 10টার দিকে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান তারেক রহমান। এরপর জিয়ারত করেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার, যেখানে বারবার ছুটে এসেছেন তাঁর মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সিলেটে এসে মাজারে দোয়া ও মোনাজাতে দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন সরকার প্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, সিলেট। সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এই অনুষ্ঠানে আমাদের সহকর্মী মেহেদি নাইমও আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। আমাদেরকে একটু সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন নাইম, বিশেষ করে যেহেতু প্রধানমন্ত্রীও যোগ দিয়েছেন, সকল প্রস্তুতি তো নিশ্চয়ই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনি নিশ্চয়ই মনে আছে 80-র দশকে নতুন করে বাংলাদেশের সংস্কৃতিকে প্রবেশ করেছিল, তারপর কিন্তু আমরা অনেক প্রতিভা পেয়েছিলাম। ঠিক একইভাবে 2026 সালে আমরা দেখতে পেলাম ক্রীড়াঙ্গনেও কিন্তু এই নতুন কুড়ির প্রবেশ ঘটলো আজ সিলেট এই জেলা স্টেডিয়ামে মধ্য দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ক্রীড়া সচিব মাহবুবুল আলম তারা কিন্তু বসে আছেন, এবং নতুন কুড়ির উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উনি ঘোষণা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু বসে আছেন পুরো গ্যালারি জুড়ে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড়রা কিন্তু মাঠে আছেন, এবং সামনে কিন্তু বিভিন্ন তারকা খেলোয়াড়রা বিভিন্ন ডিসিপ্লিনের এই অনুষ্ঠানটা দেখছেন। এবং সত্যিকার অর্থে এটা কিন্তু একটা ইতিহাস। আপনারা জানেন যে বাংলাদেশের 64 জেলাতে কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড়রা আছে বিভিন্ন ডিসিপ্লিনে, তাদের কিন্তু আসলে প্রতিভা বিকাশ করার সুযোগ থাকে না। সেই জায়গা থেকে বাংলাদেশ আজ এই ইভেন্টের মাধ্যমে কিন্তু সেই আক্ষেপটা কিছুটা হলেও খুঁজবে, এবং যার ফল আমরা হয়তো 10 বছর কিংবা 12 বছর পর দেখতে পারবো যে প্রতিভাবান যারা খেলোয়াড়রা আছেন তারা কিন্তু আস্তে আস্তে তাদের প্রতিভা বিকাশ করার সুযোগ পাবে, এবং ট্রেনিং, ভালো ফ্যাসিলিটিস, ভালো কোচেস সব কিছু কিন্তু পাবে। সেই জায়গা থেকে বাংলাদেশের যেই অ্যাথলিটরা আছেন তারা যেমন ক্রীড়া ভাতা পাচ্ছেন, তারা যেমন ভালো ট্রেনিং পাচ্ছেন প্রতি মাসে, ঠিক একইভাবে কিন্তু তারা আরও ভালো খেলার জন্য বিদেশি যে ট্রেনিং আছে সেগুলোও কিন্তু তারেক রহমান আজ বললেন সেগুলো নিশ্চিত করবে। সেই জায়গা থেকে আসলে তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই এই যে নতুন করে স্পোর্টস প্রতিভা অন্বেষণ আছে সেটা শুরু করবেন, এবং বাংলাদেশ একটা নতুন দিগন্তে পা রাখবে, বাংলাদেশের ক্রীড়াঙ্গন একটা নতুন দিগন্তে পা রাখবে, যেটা সফল হলে বাংলাদেশের অলিম্পিক পদক জয়ের যে একটা আক্ষেপ ছিল সেটা দূর হবে। তো বেশি এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ নাইম। দেশে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত 1.5 দশকে আওয়ামী লীগ বিভিন্ন সেক্টর ধ্বংস করে দেয়, এখন সবকিছুই তদবির নির্ভর হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া জুলাই সনদ নিয়ে বিরোধী দল অপপ্রচারে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সরকার পতিত স্বৈরাচারের মতো জনস্বার্থ বিরোধী কোনো আচরণ করবে না বলেই রাজনীতি দলের কার্যক্রম নিষিদ্ধের আইন নিয়ে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের সকলের শ্রদ্ধেয়
বিএনপিপন্থী পেশাজীবীদের বুদ্ধিবৃত্তিক সংগঠন জিয়া পরিষদ, যারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে আসছে, সেই সংগঠনের চেয়ারম্যান প্রয়াত আব্দুল কুদ্দুসের স্মরণে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় এই স্মরণ সভার। এই পার্লামেন্টের অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী পেশাজীবীদের কর্মস্থলে দলবাজি না করার পরামর্শ দেন। মির্জা ফখরুল উদ্বেগ জানান রাষ্ট্রের অভ্যন্তরে তদবির নির্ভর কর্মকাণ্ডের। সরকারের ভেতরে যত ঢুকছি আমি আতঙ্কিত হচ্ছি। যেদিকে তাকাই সেদিকে আপনার অনিয়ম, দুর্নীতি, এবং বাংলাদেশে নিয়ম হয়ে গেছে এখন তদবির ছাড়ার কোনো কাজ হবে না। এক মন্ত্রীকে দিয়ে অমুককে বলাও, অমুককে দিয়ে অমুককে বলাও, এগুলো আগে ছিল না। আমরা তো আগেও মন্ত্রী ছিলাম, সরকার চালিয়েছি। উই নেভার স ইট। এটা এই 15 বছরে হয়েছে। এই ধরনের একটা সমাজে আপনারা কি করে আশা করতে পারেন যে আপনারা অনেক উপরে উঠবেন? মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। জিয়াউর রহমানের হাত ধরে দেশে প্রথম সংস্কারের ধারা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ডক্টর আলী রিয়াজ রিপোর্ট দিলেন, সেখানে কতগুলো রিপোর্টের মধ্যে থাকলো যেটা আমরা একমত হইনি। এগুলো মনে হলো নাজেল হলো, শুধু নাজেল হলো না, বাংলাদেশকে আরো বিপদে ফেলার চেষ্টা করা হলো। এরা সম্পূর্ণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আন্দোলন করছে। এখন আপনার জামাতের নেতৃত্বে 11 দল, তারা এটার উপরে আন্দোলন করছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আবার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। যে আসুন আমরা একটা সংবিধানের উপরে যে সংশোধন করব তার জন্য একটা পার্লামেন্টারি কমিটি তৈরি করি। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। কথা বলেন সম্প্রতি পাশ হওয়া রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত আইন নিয়ে। বিএনপি যদি যে পতিত সরকারের মতো যদি আচরণ করে, জনগণের স্বার্থের বিপক্ষে যায়, দেশের স্বার্থের বিপক্ষে যায়, তাহলে আইনে বিএনপির বিরুদ্ধে সেরকম হতে পারবে। কিন্তু আমরা বিশ্বাস করি যে বিএনপি কখনো দেশ বা দেশের জনগণের স্বার্থ বিরুদ্ধে কিছু করে নাই, ভবিষ্যতেও করবে না। কাজেই এই আইন নিয়ে বিএনপির দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। এ সময় তিনি বলেন, বিএনপি সহ দলের অঙ্গ সহযোগী সংগঠন ঢেলে সাজানোর কাজ দ্রুতই শুরু হবে। শীঘ্রই হবে বিএনপির কাউন্সিল। ধন্যবাদ আপনাদের। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেছেন, সরকার খুব বিপদে আছে, দেশে নানা ধরনের সংকটও তৈরি করেছে বিএনপি। এসব সংকটের সমাধান তাদের কি করতে হবে? জামায়াত নেতা বলেন, সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে 5 কোটি মানুষের মাঝে যারা এই গণভোট দিয়েছিলেন। সরকার গণভোটের রায় মানবে না, কিন্তু জুলাই সনদ মানবে, এমনটা হতে পারে না। দুর্নীতির পথে ফ্যাসিবাদী সরকার যে ধাবিত হয়েছিল, ওখান থেকে ব্যাক করার জন্য তো আমার সহস্রাধিক মানুষ জীবন দিল। সেই রাষ্ট্রের মৌলিক আইন যদি আমি এখন বদলাইতে না পারি, তো এই সংস্কারের কোনো মূল্য আছে? ওনারা বলেন যে ওই বই দেখায় যে আমরা সব মানি, তার মানে এই 10টা সহকারে আমরা মানি। তো এই 10টা বাদ দিলে আর যা তা বাংলাদেশের প্রশাসনিক, রাজনৈতিক, সাংবিধানিক কাঠামোর খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সারা দেশের গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হামে 49 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা 235 জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 5218 জন এবং সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 39,325 জন। ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হলেও পুলিশ বলছে, নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসী তৈরি হয়নি। পুরনোদের নাম ভাঙিয়ে অপতৎপরতা বা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চলছে। কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন করে এমন দাবি করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। আর র্যাব বলছে, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। টিটন হত্যাকাণ্ডে জড়িতদেরও গ্রেফতার করা হবে। 2001 সালের 26 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। এরপর এদের মধ্যে কয়েকজন জেলে থাকলেও বেশিরভাগ সন্ত্রাসী ছিল পলাতক কিংবা দেশের বাইরে। 2024-এর 5 আগস্টের পর জামিনে মুক্তি পায় কিলার আব্বাস, সুইডেন আসলাম, পিচ্চি হেলাল, ইমন ও টিটন সহ ডজন খানেক শীর্ষ সন্ত্রাসী।
এরপর থেকেই আবারও শুরু হয় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, হত্যাসহ নানান অপরাধ। গত বছরের 10 নভেম্বর শীর্ষ সন্ত্রাসী ইমনের এক সময়কার সহযোগী মামুনকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। গেল মঙ্গলবার ফিল্মি স্টাইলে হত্যা করা হয় আরেক শীর্ষ সন্ত্রাসী টিটনকে। এই খুনের নেপথ্যে উঠে আসে আরও কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। এমন বাস্তবতায় ডিএমপি কমিশনারের দাবি, নতুন করে শীর্ষ সন্ত্রাসী তৈরি হয়নি, আগে যারা ছিল তাদের নাম ভাঙিয়ে চলছে সন্ত্রাস। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। অতএব এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আমরা যেভাবে হোক যারা আছে তাদের নাম ভাঙিয়ে চলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। র্যাব বলছে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা আছে গোয়েন্দা নজরদারিতে। প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে তাদের তালিকা। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে 24/7। সো এখানে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের এই তালিকাগুলোকে হালনাগাদ করতে থাকি। এই তালিকাগুলোর ভিতরে যে নামগুলো থাকে, এখানে নতুন করে নাম সংযোজিত হতে থাকে, পুরনো তালিকায় যারা আছে তাদের তথ্য উপাত্ত হালনাগাদ হতে থাকে। তাই এই তালিকাগুলো আমাদের কাছে আছে এবং সেই তালিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষণ করছি। সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীর। যে কোনো কারণে এই ইনফরমেশনটা গোপন রাখা দরকার, আপনি সেটা দিয়েন, সেটা আমরা গোপনীয়ভাবে আমরা তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন। আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। দুর্ঘটনা ঘটলো যতদূর ধারণা করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যারা আহত হয়েছে তাদের কি অবস্থা এবং ভেতরে আর কেউ আটকে আছে কিনা একটু জানাবেন জোবায়েদ। ছোট একটি ভাঙারির দোকান, মানে যে গ্যাসের সিলিন্ডার গুলো দেখছেন, অক্সিজেন ভর্তি সিলিন্ডার থাকে, সেগুলো সাহায্যেই লোহার যে মালামাল সেগুলো যন্ত্রাংশ কাটা হয়। অক্সিজেন ভর্তি সিলিন্ডার থাকে, সেগুলো সাহায্যেই লোহার যে মালামাল সেগুলো যন্ত্রাংশ কাটা হয়। এবং সেই গ্যাস সিলিন্ডার গুলো যখন একটি গাড়ি করে আনা হচ্ছিল, সেই গাড়ি থেকে নামানোর সময়ে হঠাৎ একটা বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের ঘটনায় যে মানুষজন আছে এখানে কাজ করছিলেন, মানে যে ড্রাইভার ছোট টমটম গাড়িটি থেকে এই গ্যাস সিলিন্ডারগুলো নিয়ে আসছিলেন, তিনি ঘটনাস্থলেই মারা যান বলে আমরা জানতে পেরেছি। এবং এই দোকানের যিনি মালিক এবং তার ভাতিজা দুজনে গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে আমরা ফায়ার সার্ভিস এসেছে, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা ধারণা করছেন যে যে গ্যাস সিলিন্ডারগুলো ছিল সেগুলো যে মুখটি সেটি শক্তভাবে আটকে না থাকায়, মানে কোনোভাবে সেটি লুজ হয়ে যায়, যার কারণেই সেটির প্রেশারটা সেখানে ক্রিয়েট হয়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং তারা এই জায়গায় আলামত সংগ্রহ করছেন এবং সেই জায়গায় যে গ্যাস সিলিন্ডারটি আছে সেটি আমরা এখন দেখতে পাচ্ছি যে কত উপরের দিকে গ্যাস সিলিন্ডারটা একেবারে টিনের চালে উঠে গেছে। সবকিছু মিলে বোঝা যায় যে বিস্ফোরণটা বেশ ভয়াবহ ছিল। তবে দুজন আহত হয়েছেন, একজন নিহত হয়েছেন, যার ফলে এই এলাকায় মানুষজনেরও একটু আমরা ভিড় দেখতে পাচ্ছি সব। এবং বড় কোনো আপাতত দুর্ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। একজন নিহত হয়েছেন সেটি, এবং যে দুজন আহত হয়েছেন তাদের ছাড়া। তবে কি কারণে হয়েছে বা আসলে এর পিছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটি আমরা জানতে পারবো। এবং এই জায়গায় একটি সিসিটিভির ফুটেজও আমরা হয়তো পাবো এবং সেটির পর্যালোচনা করলেই আসলে কি হয়েছিল পুরো ঘটনা আমরা হয়তো জানতে পারবো, সেটি আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব। নিশ্চয়ই তাই, অনেক ধন্যবাদ। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি জোবায়েদ। শুধু মুক্ত গণমাধ্যম নয়, এর সাথে সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। পূর্বে সরকার গণমাধ্যমে কর্তৃত্ব প্রকাশ করতে চেয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই চরিত্র থেকে বের হয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেছেন, সবাই সম্মিলিতভাবে কাজ না করলে দেশ এগিয়ে যাবে না। এ সময় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে এনে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে নওয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দেশের রাজনীতি ঠিক হলেই সাংবাদিকতা ঠিক হয়ে যাবে বলেও প্রত্যাশা তাদের। যে ফ্রি ইনফরমেশন আমাদের জন্য যেমন উইশ, তেমনি একই সঙ্গে আমাদের কিন্তু এখানে নিশ্চিত করার জন্য একটা চ্যালেঞ্জ থাকতে যে ইট শুড বি ক্লিন ইনফরমেশন।
তাহলে ওটাকে ক্লিন ইনফরমেশনের করার জন্য হলেও তো তাকে একটা রেগুলেশনের মধ্যে যেতে হবে। বাট আমাদের হোল পলিটিক্যাল সিস্টেমেই কিন্তু অথবা সোশ্যাল নর্মসের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টেবিলিটি কালচারটাই নাই। এ ছিল আমার কাছে যমুনা নিউজের আয়োজন।